আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং বোট ডুবে ৮ জন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এরিয়ে বিস্তারিত জানাতে পতেঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মিট। ইবেন, সোহেলি, এটি মূলত আসলে কর্ণফুলী যে ফিশারি ঘাট অর্থাৎ সদরঘাটের যে ফিশারি ঘাট, সেই ফিশারি ঘাটে গতকালকে যে ট্রলারটি মাছ সমুদ্র থেকে মাছ ধরে সেই মাছ ফিশারি ঘাটে দিয়ে তারা আবার সমুদ্রে যখন ফিরছিল তখন মোহনা পার হয়ে আনুমানিক আধা ঘন্টা যাওয়ার পর সেখানে একটি ট্রলারকে আরেকটি ট্রলার ধাক্কা দেয়, তারপরেই মূলত ট্রলারটি ডুবে যায়। এই যে ভাষ্য, সেটি কিন্তু যারা নিখোঁজের যে স্বজনরা, সেই স্বজনদের ভাষ্য আমি আপনাকে যেমনটি বলছিলাম। এবং এরপরই ১৯ জন ছিল সেই ট্রলারে, তার থেকে 11 জন অন্য সাঁতরে অন্য ট্রলারে উঠতে পারলেও ৮ জন ওই যে ডুবে যাওয়া ট্রলার, সেই ট্রলার থেকে বের হতে পারেননি এমনটি বলছেন স্বজনরা। তাদেরকে ওই 11 জন যারা তীরে পরবর্তীতে অন্য ট্রলার যোগে ফিরেছে, তারা ফোন করে এই স্বজনদেরকে জানিয়েছেন এবং তাদের বাড়ি সবারই বাড়ি নোয়াখালীতে, কারো নোয়াখালীর হাতিয়ায়, কারো আন্ডারচর এলাকায়, যার কারণে তারা চট্টগ্রামে এসে থানায় যোগাযোগ করে যারা নিখোঁজ আছে তাদের সন্ধানের জন্য যে আইনি সুবিধা সেটি চাইতেও আসলে তাদের যথেষ্ট যে সময়, সে সময় 24 ঘন্টা পার হয়ে গেছে। এবং ট্রলার মালিক যে একজন প্রতিনিধিও পাঠিয়েছেন, তিনিও বর্তমানে এই যে পতেঙ্গা থানায় আছেন। ভিতরে তারা যে থানার আইনি যে প্রক্রিয়া সেটি শুরু করেছেন, পাশাপাশি কোস্ট গার্ডকেও জানানো হয়েছে। আমরা এখানে যে স্বজনরা আছে, স্বজনদের একটু দু একজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। আমরা যতটুকু, তোমার বাবা নিখোঁজ আছে, তুমি যেমনটি বলছিলে, আসলে বাবার নিখোঁজ হওয়ার ঘটনাটা আসলে কিভাবে ঘটেছে, তুমি কি শুনেছো? আমি শুনেছি এতটুকু যে পিছন থেকে ডলারে এসে ওনাকে মেরে দেওয়ার পরে ওনাদের বোট উল্টে গেছে। উল্টে দেওয়ার পরে যারা বাইরে ছিল তারা এটার উপরে ছিল, উপরে থাকার পরে অন্য একটা বোট এসে ওদেরকে উড়ে নিছে। উড়ে নেওয়ার পরে এটা কিছুক্ষণ পরে আবার উল্টে দিছে। উল্টে দেওয়ার পরে আর ওদেরকে খুঁজে পায় না, এটাই শুনছি, আর কিছু শুনি। আপনার কে নিখোঁজ একটু একটু যদি জানতে চাই। আপনারও বাবা নিখোঁজ, আমরা যতটুকু, এই যে আপনার বাবা নিখোঁজের ঘটনা কি শুনেছেন, ঠিক কিভাবে আসলে নিখোঁজ হয়েছে? আমার বাবার ঘটনা শুনেছি, দিনের 3:30 বাজে ফোন দিয়েছিল আমাদের বাড়ির পাশে এক নাম্বারে। ফোন দিয়ে ওরা জিজ্ঞেস করছে, মা আমাকে বোট উল্টে গেছে, আমাকে বোট মারি গেছে, আমাকে অমুক নাম্বারে একটা কল দেন। এরা নাম্বারটা বিছড়ে পাইতেছে না। তারপরে যে নাম্বারে কল দিয়েছে আমরা ওই নাম্বারটা বিছড়াইতেছি, ওই নাম্বারে কল দিয়েছে, কোনো কল সংযোগ দিচ্ছে না। না দেওয়ার পরে ঘটনাটা শুনলাম, পরবর্তীতে ঘটনাটা শুনলাম মাছ ধরার ফিশিং ট্রলার এটা, আর ওইটা হইলো গিয়া ফিশিং ট্রলিং এর পিছর থেকে ধাক্কা দিয়ে করে উল্টে খালাই দিছে। এই ঘটনা এটা শুনছিলেন আসলে যেমনটি বলছেন তারা, যে ট্রলারটি ডুবে গেছে সেই ট্রলারের মাঝি সহ 11 জন ফেরত আসলেও 8 জনের বিষয়ে আসলে এখনো একটা ধোঁয়াশা রয়ে গেছে, যেহেতু এখানে এখন পর্যন্ত তাদের সন্ধানে যে কার্যক্রম সেটিও কিন্তু আসলে শুরু করা সম্ভব হয়নি, যেহেতু তারা নোয়াখালী থেকে এসেছে, তারপর এখানে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আর বাকি 11 জন যারা, তারা এখন বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, কেউ ফিশারি ঘাট। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং বোট ডুবে 8 জন নিখোঁজের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির। আরো পানি বেড়েছে কাপ্তাই হ্রদে, ফলে রাঙ্গামাটির 18,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিপদসীমার কারণে বাঁধের জলকপাট খুলে দেওয়ার পর প্রতি সেকেন্ডে 1 লাখ কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। জেলা প্রশাসনের তথ্য মতে 2টি পৌরসভা সহ 20টি ইউনিয়নের 81টি গ্রাম, 5,700 পরিবার এবং 18,000-এর ওপর মানুষ বন্যা কবলিত অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 548টি ঘর, 61টি সড়ক, 2টি ব্রিজ কালভার্ট, 98 একর ফসলি জমি, 43টি মৎস্য খামার। 246টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে 12টিতে প্রায় 1,000 মানুষ আশ্রয় নিয়েছে। বাঘাইছড়ি পৌরসভার 8টি ইউনিয়নের পানি কমতে শুরু করলেও লংগদু উপজেলার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। নৌকা দিয়ে পার হইতে হয়, এরপর বিপজ্জনক ভাবে কেউ যদি একটা ছোট বাচ্চা যারা যে ক্লাস 1-2-তে পড়ে, এদের জন্য সাংঘাতিক বিপজ্জনক। আর আমরা তো খুব কষ্টেই আছি, এটা বলার মধ্যে কিছু নাই। ঘরে পানি পায়, রান্না বান্নার অনেক কষ্ট হইতেছে,
হ্যাঁ, এই রাস্তাঘাটে ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতেছে না, বড় সমস্যায় আছি আমরা এখন। উপরে পানি নামতেছে, উপরে পানি আমাদের এদিকে মানে বাড়তেছে পানি, আমাদের খুব কষ্ট, দুর্ভোগে আমাদের খাওয়া যাইতেছে না, রান্না বান্ধা ছেলেবেলের ঘরে খানার জন্য কেচিমেচি করতেছে, ফাঁকটা করতে পারতেছে না। বাসাতে পানি ঢুকছে, তো আমাদের রান্না করতে সমস্যা হয়, এই বাসায় থাকতে সমস্যা হচ্ছে। প্রশাসনের কাছে একটাই আবদার বা মর্জি যে আমাদের এই পানির ব্যবস্থাটা যেন নিরসন হয়। পাহাড়ের সবুজ শীতল জনজীবনে প্রশান্তির বদলে ভয় আর নিরাপত্তাহীনতা, সশস্ত্র গোষ্ঠীগুলোর অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা। কেবল তাই নয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানচিত্র যোগ করে কল্পিত জুম্মল্যান্ড প্রতিষ্ঠার তৎপরতা চালাচ্ছে তারা। পাহাড়ি অঞ্চলে সশস্ত্র তৎপরতা নিয়ে ফয়সাল হোসেনের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথমটি, ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন। খাগড়াছড়ির আলুটিলায় পাহাড়ের চূড়ায় ছোট্ট এক স্কুল পড়েন উপজাতি শিশুরা। সেখানে সরকার ও সেনাবাহিনীর খরচে নির্মাণ করে দেয়া হচ্ছে বিদ্যালয়ের দোতলা ভবন, যাতে আরও ভালো শিক্ষা পেতে পারেন তারা। তবে ভবনটি বছরখানিক ধরে পড়ে আছে নির্মাণাধীন অবস্থায়, কারণ পাহাড়ের সন্ত্রাসী সংগঠনকে চাঁদা দেয়া হয়নি। এই স্কুলের শিক্ষিকা জানান, চাঁদা না দেয়ায় ভবন নির্মাণ কাজ বন্ধ, শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে পাশের ভাঙা টিনের ঘরে। ভিতরে কিছু লোক আছে, মানে ইউপিডিএফ, তারপরে জেএসএস, ওদের কিছু চাহিদা থাকে, দাবি দাওয়া চাঁদা টাদা থাকে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, ছোট এই গ্রামে সন্ত্রাসী সংগঠনকে চাঁদা দিতে হয় সবাইকে, অন্যথায় ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হয় হামলা, করা হয় অপহরণ। আপনাদের কি চাঁদা টাদা দিতে হয় না? কম বেশি সবাই জানে, কম বেশি সব জায়গায় দেওয়াই লাগে। লোক যদি চাঁদা না দেয় তাহলে কি তাদের তো ধরে নিয়ে যায়, শুনছি আমরা। তারা তো হুমকি দিয়ে ধরে দিয়ে পাহাড়ের সন্ত্রাসীদের হাতে রয়েছে AK-47, রকেট লাঞ্চার সহ আধুনিক প্রাণঘাতী অস্ত্রের মজুদ। দেশের 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটিতে থাকা পাহাড়ি সন্ত্রাসীরা প্রতিটি সেক্টর থেকে এই অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করেন। আমরা খাগড়াছড়ির একটি প্রত্যন্ত গ্রামে এসেছি, যে গ্রামটির নাম হচ্ছে রেজামণি। এই গ্রামে এসেছি ইউপিডিএফের একজন সদস্যের সাথে কথা বলার জন্য। আমরা খোঁজার চেষ্টা করছি তাকে, এবং আমরা যদি তাকে পাই তাহলে তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব তাদের দাবি দাওয়া। বিপুল অস্ত্রের মজুদ, চাঁদাবাজি আর আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইউপিডিএফ ও জেএসএসের সন্ত্রাসীরা এখন স্বপ্ন দেখছে 3 পার্বত্য জেলা নিয়ে স্বাধীন জুম্মল্যান্ড প্রতিষ্ঠার। ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সঙ্গে পার্বত্য জেলা চট্টগ্রামের মানচিত্র যোগ করে করা হয়েছে কাল্পনিক জুম্মল্যান্ড। 5 আগস্ট পট পরিবর্তনের পর দেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এসব নিয়ে কথা হয় ইউপিডিএফের এক সক্রিয় সদস্যের সাথে। আমাদের পাহাড়ি অঞ্চলে আমাদেরকে চাঁদা দিতে হবে, আমাদেরকে চাঁদা না দিলে কোনো বাঙালি এখানে ব্যবসা করা যাবে না। আপনারা অস্ত্র পান কই? অস্ত্র বিদেশ থেকে কিছু কিছু আমদানি করে আমাদেরকে দিয়ে দেয়। তা আপনারা এটারে ভাগ করতেছেন কেন? দেশ হচ্ছে সবার হলে পাহাড়টা আমাদের। সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা কতটুকু প্রতিরোধ করতে পারছে আইন শৃঙ্খলা বাহিনী? জেলা প্রশাসক জানায়, সেনাবাহিনী ও স্থানীয় গোয়েন্দা ও পুলিশ মিলে যৌথ টিম কাজ করছে। সবকিছু হয়তো দৃশ্যমান না, এটি আমরা বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ আমরা সমন্বিতভাবে এটা নিয়ে কাজ করে থাকি, এবং এই বিষয়গুলো হচ্ছে আমরা একটি কন্টিনিউয়াস প্রসেস। পাহাড়ের অরাজকতা বন্ধে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। ফয়সাল হোসেন, চ্যানেল 24, খাগড়াছড়ি। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। 6 ধাপে চট্টগ্রামে পয় নিষ্কাশন প্রকল্পের কাজ করছে ওয়াসা, যার মধ্যে প্রথম ধাপের 68 ভাগ কাজ শেষ। ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ করা শেষ হয় 85 ভাগ। আগামী বছরের মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। কোথাও চলছে বোরিং মেশিনে মাটি খোঁড়ার কাজ, কোথাও চলছে পাইপ চেকিং। চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর সহ বিভিন্ন এলাকায় মূল সড়কে টিনের ঘেরাও দিয়ে চলছে পয় নিষ্কাশন প্রকল্পের কাজ।
পুরো নগরীকে 6টি জোনে ভাগ করে 6টি ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করছে ওয়াসা। 5,200 কোটি টাকা ব্যয়ে 2018 সাল থেকে শুরু হয় প্রথম ধাপের পাইপলাইন বসানোর কাজ। এর মধ্যে বাসাবাড়িতে সংযোগ পাইপ স্থাপন সহ এই ধাপের প্রায় 68% কাজ শেষ। প্রায় 85% শেষ হয়েছে ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজও। এই প্রকল্পের 68% কাজ শেষ হয়েছে এবং আমরা আশা করছি যে এটা 2027-এর দিকে আমরা এটা কমিশনিং করে ফেলবো আর কি। পাশাপাশি চলমান আছে বাকি 5টি ধাপের দাপ্তরিক কাজ। সম্প্রতি 2টি ধাপের অনুমোদন মেলে। এর মধ্যে দ্বিতীয় ধাপে কাট্টলী সুলকবহর পাহাড়তলী এলাকায় কাজ করার জন্য আহ্বান করা হয় পরামর্শক নিয়োগের দরপত্র। 2,800 কোটি টাকার এই ধাপের অর্থায়ন করবে ফ্রান্স। তবে বিভিন্ন এলাকায় কাজের দীর্ঘসূত্রিতা ও জনদুর্ভোগের অভিযোগ তুলেছে নগরবাসী। খোদ সিটি মেয়র অভিযোগ তোলেন রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে। যেরকম রাস্তা ছিল এরকম রাস্তা করে যায় না, উল্টা আরো নষ্ট করে তো গেছে। কাজটা চলতেছে অনেক লেন্থি করে। এখানে সাধারণ পাবলিকেরা অনেক কষ্ট করতেছে, বলার বাইরে এগুলা। ওয়াসা তাদের মতো করে ঘেরাও দিয়ে তারা সেখানে কাজ করছে, রাস্তাঘাট ভাঙচুর করছে, কাটছে, সেখানে ঠিকমতো তারা রিপেয়ার করছে না। সিটি কর্পোরেশন পারমিশন নেওয়ার সময় এই রাস্তাটা যে পুরোপুরি আবার রিপেয়ার করবে সেই খরচটা কিন্তু সিটি কর্পোরেশনকে দিয়ে দিতে হয়। দেওয়ার পর আমরা পারমিশনটা পাই। তো সেটাই আমরা এখন সিটি কর্পোরেশনের সাথে আমরা তাগিদ দিচ্ছি যে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা এগুলা রিপেয়ার করে ফেলেন। চট্টগ্রামে প্রতিদিন বাসাবাড়িতে জমা হয় 539 ঘনমিটার মানব বর্জ্য। এর মধ্যে 288 মিলিয়ন লিটার বর্জ্য মিশছে নদীতে, যাতে দূষিত হচ্ছে পরিবেশ। পুরো প্রকল্পটি শেষ হবে 2033 সালে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।